হ্যালো ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একদম এমসিকিউ পেপার। আমরা জানি আমাদের পরীক্ষা এই সামনে আসতে চলেছে এবং আমরা সমস্ত কিছুই পড়ে ফেলেছি ইতিহাসের। তবুও যাই হোক, একটু লাস্ট মিনিট সাজেশন তো আমাদের জন্য প্রয়োজন, যে কোনগুলো বেশি করে পড়বো এবং কোনগুলো বেশি করে পড়বো না। আমরা তো জানি সমস্ত কিছু আমরা পড়ে ফেলেছি, তবুও একটা সাজেশন আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো যাই হোক, চলো বেশি দেরি আর না করে শুরু করে দিই। এবার দেখতেই পাচ্ছ স্ক্রিনে এমন 40টা এমসিকিউ তোমাদের জন্য আমি এনেছি, যেগুলো পরীক্ষায় আসবেই আসবে। এমন নয় যে আসবে না, যদি না আসে তুমি কমেন্টে লিখে পাঠাবে, আসবেই আসবে, 100% আসবে। তো তোমরা ভালো করে দেখে নাও এমসিকিউগুলো। অবশ্য আমি জানি যে তোমরা পারবা এমসিকিউর উত্তর, তো তবুও একবার করে প্র্যাকটিস, এটা তোমাদের ক্ষেত্রে। তো তোমরা দেখে নাও একবার করে এমসিকিউ, যে 40টা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সামনে আজকে ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার থেকে তুলে ধরে। তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং একটা লাইক ঠুকে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো শুরু করি। হ্যালো ব্রেনার্স, দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমরা ক্লাস 7-এর হিস্ট্রি এমসিকিউ পেপার। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সাজেশন প্রায় 40টার মতো এমসিকিউ থাকবে, আগেই বললাম। তো সরাসরি প্রশ্নতে চলে আসি, সঠিক উত্তর নির্বাচন করে এমসিকিউ মানেই। তো প্রথম প্রশ্ন হলো, ইসলামীয় সাল গণনাকে কি বলা হয়? তাড়াতাড়ি করো, ভিডিও বেশি বড় করব না, তোমরা ঝটপট উত্তর দেবে একদম, যেহেতু তোমরা একবার পড়েছো। এটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য। তো ইসলামীয় সাল গণনাকে কি বলা হয় বলো? বঙ্গাব্দ, শকাব্দ, খ্রিস্টাব্দ না হিজড়ি? হিজড়ি, একদম ঠিক বলেছো, হিজড়ি হবে এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে আসি, কার মতে মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে গৌড় তৈরি হয়েছিল? কার মতে? বানভট্টের মতে, বরাহ মিহিরের মতে, বরানির মতে না আবুল ফজলের মতে? কার মতে হয়েছিল? বরাহ মিহিরের মতে, একদম ঠিক বলেছো। তারপরে দেখো, খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের শুরুতে আরব উপজাতির প্রধান জীবিকা কী ছিল? তো দেখতেই পাচ্ছ, আরব উপজাতির প্রধান জীবিকা ছিল ব্যবসা। নেক্সট প্রশ্ন, আইনি আকবরী কার লেখা? এটা তোমরা অবশ্যই পারবা জানি। আইনি আকবরী কার লেখা? আবুল ফজল, ফৈচির, মিনহাজ-ই সিরাজ না বরানি? এখানে বয়া আকার হয়ে গেছে, স্পেলিং মিস্টেক, কিবোর্ড মিস্টেক হয়, তোমরা জানোই, নিজেরাও দেখেছো। তো আইনি আকবরী কার লেখা? এখানে আবুল ফজলের লেখা হলো আইনি আকবরী। নেক্সট প্রশ্ন আছে, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগের পরিচিত ছিল কি নামে? ভালো করে আবার শুনো, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে কি নামে পরিচিত ছিল? এটা এমসিকিউ আসতে পারে, এসএকিউ আসতে পারে, ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষাতে আসবে। এটার নাম উত্তর হলো হ্যারিকেল নামে, হরিকেল নামে পরিচিত ছিল, হরিকেল নামে। নেক্সট প্রশ্ন চলে আসা যাক, এটা স্পেলিং মিস্টেক। শশাঙ্কের মৃত্যুর পরের সময়কাল বাংলা, এখানেও স্পেলিং মিস্টেক আছে, দেখে নিও তোমরা। বাংলার সময়কাল বাংলার ইতিহাসের কী নামে পরিচিত? এখানে স্পেলিং মিস্টেকের কারণ হলো কি, তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করা হয়েছে, যেহেতু তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি একদম সামনেই, তো সেই কারণে তাড়াতাড়ি করবার ফলে স্পেলিং মিস্টেক হয়েছে। কোনো অসুবিধা নেই, তোমরা ঠিক করে দেখে নেবে। তো এটার উত্তর হবে মাতসান্নাইয়ের যুগে নামে পরিচিত, মাতসান্নাইয়ের যুগ। নেক্সট প্রশ্ন আছে, প্রাচীন বাংলার বদ্বীপ এলাকায় কোন অঞ্চলটি গড়ে উঠেছিল? প্রাচীন বাংলার বদ্বীপ এলাকায় কোন অঞ্চলটি গড়ে উঠেছিল? বঙ্গাল, পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র না বঙ্গ? কী হবে সঠিক উত্তর? তো এর সঠিক উত্তর হবে ডি, মানে বঙ্গ হবে এর উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, প্রাচীন সমতট কোন নদীর তীরে? মাতলা নদীর তীরে, মেঘনা নদীর তীরে, ময়ূরাক্ষী নদীর তীরে না পদ্মা নদীর তীরে? তো এখানে উত্তর দেখতে পাচ্ছ, তো উত্তর হবে বি, মেঘনা নদীর তীরে প্রাচীন সমতট অবস্থিত ছিল। নেক্সট প্রশ্নতে আসা যাক। তো তোমাদেরকে আরেকবার বলে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরা যেন লাস্ট মিনিট একটা সাজেশন পেয়ে যায় এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকে, যাতে করে সমস্ত পরীক্ষার আপডেটেড ভিডিও পেয়ে যায়। পরীক্ষার ক্ষেত্রে দেখবা এগুলো 100তে 100 ভাগ আসবেই আসবে। তোমরা কমেন্ট করবে যে তোমরা পরীক্ষাতে কতগুলো মার্কস, মানে কতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পেরেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু পরীক্ষার পর। তো একবার করে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো একবার শেয়ার করে দাও, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং লাইক করে দাও একবার। তো তারপরে দেখো, শ্রীহট্ট প্রাচীন বাংলার কোন অঞ্চলের অন্তর্গত ছিল? শ্রীহট্ট প্রাচীন বাংলার কোন অঞ্চলের অন্তর্গত ছিল? বঙ্গ, বরেন্দ্র, বঙ্গাল না পুণ্ড্রবর্ধন? তো এটা হলো গিয়ে পুণ্ড্রবর্ধন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম মুসলমান আক্রমণ হয় কত সালে? প্রথম চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু, ভারতের প্রথম মুসলমান আক্রমণ হয় কত সালে? 1192 সালে,
732 সালে মানে খ্রিস্টাব্দে, আর 712 খ্রিস্টাব্দে। তো কত সালে হবে এটা? 712 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, প্রাচীন বাংলায় কোন দুটি নদীর মাঝে একটি বদ্বীপ এলাকা তৈরি হয়েছিল? প্রাচীন বাংলায় কোন দুটি নদীর মাঝে একটি বদ্বীপ এলাকা তৈরি হয়েছিল? পদ্মা যমুনা নদীর মাঝে, যমুনা ভাগীরথী নদীর মাঝে, পদ্মা ভাগীরথী নদীর মাঝে, না অজয় ময়ূরাক্ষী নদীর মাঝে? কোনটা হবে? জানি তোমরা পেরেছো বা অনেকে পারছো না, তো এটা সঠিক উত্তর হবে সি, অর্থাৎ পদ্মা ভাগীরথী নদীর মাঝে। নেক্সট প্রশ্ন দেখো, শশাঙ্কের সময় কামরূপের রাজার নাম কি? শশাঙ্ক যখন ছিল তার সময় কামরূপের রাজার কি নাম ছিল? তো কামরূপের রাজার কি নাম ছিল? ভাস্কর বর্মা, গ্রহবর্মা, অন্তবর্মা না চন্দ্রবর্মা? দেখো, যদি তোমরা বই পুরো একদম ঝাড়া পড়ে খুঁটিয়ে নাটিয়ে যদি পড়ে থাকো, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো একদম অসম্ভব নয়, এগুলো একদম সবাই পেরে যাবে। তো যাই হোক, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ভাস্কর বর্মা। নেক্সট প্রশ্নতে আসা যাক, প্রাচীন বাংলা কয়টি অঞ্চল নিয়ে তৈরি হয়েছিল? 10টি, 9টি, 8টি, 7টি? কটি অঞ্চল নিয়ে তৈরি হয়েছিল? 9টি অঞ্চল নিয়ে তৈরি হয়েছিল। তো নেক্সট প্রশ্ন দেখো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু পরীক্ষার আগে একবার দেখে নাও ভালো করে, যদি না বুঝতে পারো তো আরেকবার ঘুরিয়ে দেখবে। তো দেখো, কোন শতকে শশাঙ্ক গৌড়ের রাজা হন? কোন শতকে শশাঙ্ক গৌড়ের রাজা হন? 6ষ্ঠ শতকে, 9ম শতকে, 8ম শতকে, না 7ম শতকে? তো এটা সঠিক উত্তর কী হবে? এটার উত্তর হবে, দেখতেই পাচ্ছ, ডি, 7ম শতকে হবে। নেক্সট প্রশ্ন দেখো, বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় কত সালে? তোমরা জানোই যে ভারত স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। আর 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, এবং 14ই আগস্ট কী স্বাধীন হয়েছিল? একদম ঠিক, পাকিস্তান স্বাধীন হয়েছিল, পাকিস্তান। তো তারপরে যখন পাকিস্তান স্বাধীন হলো, তারপর দুটো রাজ্য পাকিস্তানের হয়ে গেল। দুটো রাজ্য কী? একটা হলো পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তান। তো যেটা পূর্ব পাকিস্তান ছিল সেটা এখন কী নামে পরিচিত? বলো কী নামে পরিচিত? কী নামে পরিচিত? বাংলাদেশ নামে পরিচিত। তো এই বাংলাদেশ এখন কত সালে স্বাধীন হলো? 1971 সালে স্বাধীন হয়েছিল। কিসের ভিত্তিতে স্বাধীন হয়েছিল? ভাষার ভিত্তিতে স্বাধীন হয়েছিল। কেন? বাংলাদেশের কী ভাষা? বাংলাদেশের বাংলা ভাষা। আর পাকিস্তানের কী ভাষা? উর্দু ভাষা। তো উর্দু ভাষার লোক, উর্দু ভাষায় কি যারা বাংলাদেশের লোকজন তারা কি বলতে পারবে? চেষ্টা করলে পারবে, কিন্তু বেশিরভাগ পারবে না। কেন পারবে না? কারণ তাদের মাতৃভাষা তো বাংলা। সেই কারণে ভাষার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? 1971 সালে। তো চলো, অনেক কিছু জেনে নিলাম। নেক্সট পরে আরও কিছু জেনে নিই প্রশ্ন উত্তর। বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে কী নামে পরিচিত ছিল? অবশ্যই একটু আগে প্রশ্নটা বোধহয় হলো। তো বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চল প্রাচীন যুগে কী নামে পরিচিত ছিল? হরিকেল নামে পরিচিত ছিল, হরিকেল। নেক্সট প্রশ্ন, শ্রীহট্টের প্রাচীন বাংলার অন্তর্গত অঞ্চল কোন অঞ্চলের অন্তর্গত ছিল? শ্রীহট্ট। পুণ্ড্রবর্ধন একটু আগে ধরলাম তো, পারছো না কেন? আবার বলো। ত্রিশক্তি সংগ্রাম কত সালে চলেছিল? কত সাল, মানে কত বছর পর্যন্ত চলেছিল ত্রিশক্তি সংগ্রাম চলেছিল কত বছর ধরে? 200 বছর ধরে চলেছিল। দেখতে পাচ্ছ উত্তর 200 বছর, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন দেখো, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন। একদম। তারপর দেখো, সুলতান মাহমুদ ভারতে আক্রমণ করেছিল কতবার? এটা তো সবারই জানা প্রশ্ন। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল কতবার? 17 বার আক্রমণ করেছিল। তাহলে বুঝতে পারছো কী অবস্থা। সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করেছিল কি? ভারত। নেক্সট প্রশ্ন দেখো, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ নিজের দখলে নেন কে নিয়েছিল নিজের দখলে? শশাঙ্ক যখন মারা গেল, তারপর যে কর্ণ সুবর্ণ, এই যে সারগাছিতে দেখবা তোমরা কর্ণ সুবর্ণ, সেই কর্ণ সুবর্ণটা কে নিজের দখলে নিয়ে নিয়েছিল? ভাস্কর বর্মা, হর্ষবর্ধন, আলাউদ্দিন খলজি? কে? নিশ্চয় আলাউদ্দিন খলজি হবে না। তো এটার উত্তর হবে ভাস্কর বর্মা। নেক্সট প্রশ্ন দেখো, বাংলাদেশের স্বাধীন দেশের মর্যাদা পায় কত সালে? একটু আগেই তোমাদেরকে ধরলাম এই প্রশ্ন, যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল। আর এখানে প্রশ্নটা এবার একটু ঘুরিয়ে দিয়েছে, কীরকম দিচ্ছে? বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায়। তো যদি স্বাধীন হয় তাহলে স্বাধীন দেশের মর্যাদাই পাবে, যেরকম ভারত একটি স্বাধীন দেশের মর্যাদা পেয়েছে কত সালে? 1947 সালের 15ই আগস্ট। তো কিন্তু আরেকটা বিষয় জেনে রাখো, যে ভারত তো স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, কিন্তু ভারত প্রকৃত স্বাধীন কত সালে হয়েছিল? অর্থাৎ আইন কানুন নিয়ম সাংবিধানিক দিক থেকে স্বাধীন কত সালে হয়েছিল?
সালের 26শে জানুয়ারি, একদম ঠিক 1950 সালের 26শে জানুয়ারি। কেন হয়েছিল তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে যখন তোমাদের স্কুলে হয় 15ই আগস্ট, যখন 15ই আগস্টের পতাকা উত্তোলন করা হয় স্কুলে দেখবে তোমাদের, তো পতাকা তো নিচ থেকে উপরে টেনে তোলা হয় দড়ি ধরে, কিন্তু প্রজাতন্ত্রের দিনে দেখবে লক্ষ্য করবে যে পতাকাটা উপরেই বাঁধা থাকে, শুধু কি হয় খুলে দেওয়া হয়, ঠিক কি না? এইটাই হলো একটি বিশেষ কারণ যে যখন কেন করা হয় এটা, কারণ 1947 সালে 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয় তখন ব্রিটিশ পতাকাকে নামিয়ে ভারতের পতাকা উপরে তোলা হয়েছিল, আর সেই কারণে আজও পর্যন্ত সেইটা করা হয় 15ই আগস্টেই একই রকম কি না নিচ থেকে টেনে পতাকা উপরে তোলা হয়। যেহেতু ভারত 1947 সালে স্বাধীন হয়েছিল এবং প্রজাতন্ত্র দিবস কবে প্রকৃত স্বাধীন হয়েছিল 1949 সালে, 3 বছর পর, তো যেহেতু ভারত অলরেডি স্বাধীন দেশ হয়ে গিয়েছিল সেহেতু প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ 26শে জানুয়ারি পতাকা উপরেই তুলে রাখা হয় এবং কেবল খুলে দেওয়া হয়, ফুল টুল অনেক কিছু থাকে খুলে দেওয়া হয়। তো যাই হোক, অনেক দূরই চলে গিয়েছিলাম, তো এখন আসা যাক পড়াতে। তাহলে বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় কত সালে? 1971 সালে। নেক্সট প্রশ্ন দেখো, বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট শশাঙ্কের সভাকবি, গোপালের সভাকবি, হর্ষবর্ধনের সভাকবি, প্রথম রাজেন্দ্র চোল সভাকবি? কে ছিলেন? বাণভট্ট ছিলেন, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। নেক্সট প্রশ্ন দেখো, খ্রিস্টীয় 7ম শতকে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল? খ্রিস্টীয় 7ম শতকে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল রাজা অশোকের আমলে, রাজা কনিষ্কের আমলে, রাজা শশাঙ্কের আমলে, না রাজা সমুদ্রগুপ্তের আমলে? হয়তো প্রশ্নটা খুব ডিফিকাল্ট লাগছে, কিন্তু কোনোভাবে ডিফিকাল্ট হলে তোমাদের চলবে না, জেনে রাখতে হবে। তো এটার উত্তর হবে রাজা শশাঙ্কের আমলে, ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ নিজের দখলে, এটা একবার ধরলাম তোমাদের, বলো কি উত্তর হবে? তো এটা সঠিক আনসার কী হবে? ভাস্কর বর্মা, ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, আরব দেশের ভৌগোলিক অবস্থান ভারতের কোন দিকে? অর্থাৎ আরব দেশ ভারতের কোন দিকে আছে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, না দক্ষিণ দিকে? কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে, ঠিক। যেই কারণে আমরা পশ্চিম দিককে দেখবা মুসলমানেরা যারা আমরা মোহামেডান তারা নামাজ পড়ি, নামাজ আদায় করি কোন দিকে? তাহলে পশ্চিম দিকে। নেক্সট প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহের ফলে কোন অঞ্চলটি পালদের হাত থেকে চলে যায়? কোন অঞ্চল, সরি এটা স্পেলিং মিস্টেক, কোন অঞ্চলটি হবে এখানে, ভালো করে দেখো, কৈবর্ত বিদ্রোহের ফলে কোন অঞ্চলটি, এখানে স্পেলিং মিস্টেক, তো পালদের হাতে চলে যায়। কোন অঞ্চলটি? বঙ্গ, গৌড়, পুণ্ড্রবর্ধন, না বরেন্দ্র? বলো তাড়াতাড়ি বলো। তাহলে এটার সঠিক উত্তর কী হবে? ডি হবে, বরেন্দ্র অঞ্চল চলে গেল। নেক্সট প্রশ্ন দেখো, আবার বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় 1900 কত সালে? 71 সালে। দেখো বারবার প্রশ্ন দেওয়ার মানে কি, এই প্রশ্নটা প্রায় তোমরা 3 থেকে 4 বার পেলে। কেন পেলা? কারণ বারবার যখন তুমি একই জিনিস পড়বা, জানবা, বিষয়টাকে ঘুরিয়ে যখন তোমার মস্তিষ্কে আনবা, তখন কি হবে? একদম পারপিচুয়াল মেমোরিতে চলে যাবে। মস্তিষ্কের দুটো মেমোরি, একটা হচ্ছে ক্ষণস্থায়ীর জন্য মেমোরি, আর একটা হচ্ছে পারপিচুয়াল মেমোরি। তো এটা কি হবে? এখন দেখো তোমাদেরকে যদি ধরা হয় 2 দিন বাদ যে বলো তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল, তোমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবা 1971 সালে। কেন? কারণ প্রশ্নটা তুমি প্রায় 3 থেকে 4 বার পড়েছো, শুনেছো। হ্যাঁ, তো যাই হোক, তারপর নেক্সট প্রশ্নতে চলো, শশাঙ্কের সময় কামরূপের রাজা কে ছিলেন? ভাস্কর বর্মা, গ্রহ বর্মা, অন্তর্বর্মা, না চন্দ্রবর্মা? ভাস্কর বর্মা ছিলেন। তো নেক্সট প্রশ্ন দেখো, কার মতে মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে গৌড় তৈরি হয়েছিল? এটা একবার কিন্তু ধরেছি, বাণভট্টের, বরাহমিহিরের, বরানীর, না আবুল ফজলের? বলো, ধরেছি একবার। আমাদের ব্রেনার্স ফার্স্ট চ্যানেলের কীরকম না, তোমাদেরকে একদম পুরোপুরি প্র্যাকটিস করে একদম মুখস্থ করিয়ে দেওয়া হয়, যাতে করে তোমরা পরীক্ষায় 100তে 100 পেয়ে যাও। তো তোমাদের প্রথম পরীক্ষা অবশ্য 15তে হবে, তো 15তে 15 তোলা কিন্তু কোনোভাবেই কঠিন হবে না। তো এটার উত্তর হবে বরাহমিহির। এটা কী উত্তর হবে? বরাহমিহির হবে। তো যাই হোক, আজকের প্রশ্ন উত্তর ছিল এত দূরই, প্রায় 40টার কাছাকাছি, তোমরা গুণে একবার দেখে নিতে পারো। তবে অবশ্যই একই কোশ্চেন ঘুরিয়ে রিপিট করা হয়েছে, কেন? কারণ যাতে করে তোমাদের একদম পুরোপুরি কমপ্লিট মুখস্থ হয়ে যায়, একদম মেমোরিতে সেট হয়ে যায়। তো দেখে না একবার প্রশ্নগুলো, ইসলামীয় সাল গণনাকে বলা হয় কি? বলা হয় হিজরি, বলা হয় এরকম আরও প্রশ্ন। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যেন ভালো করে একদম কি বলবো, ঝাড়া মুখস্থ করে রাখো, একদম গড়গড় করে, যেন প্রশ্ন ধরলে ফট করে একদম লিপসে লেগে থাকে। লিপস মানে কি? লিপস মানে ঠোঁটে লেগে থাকে উত্তর বলা মাত্র, যেন তোমরা একদম সঠিক আনসার একদম মানে কি বলবো, ছুড়ে দিতে পারো।
তাহলে তোমাদেরকে কি করতে হবে না, এগুলোকে বারবার করে পড়তে হবে, বারবার করে শুনতে হবে। তোমরা যারা মুখস্থ করতে পারো না বা হয়তো পড়ে পড়ে মনে রাখতে পারো না, তাদেরকে তাহলে আরেকটা বিকল্প চয়েস করতে হবে। সেই বিকল্পটা কি? সেই বিকল্পটা হলো তোমাদেরকে তাহলে শুনে শুনে মুখস্থ করতে হবে। আর যেই কারণেই ভিডিওগুলো তৈরি করা। তো অনেকে দেখে মুখস্থ রাখতে পারে, অনেকে শুনে মুখস্থ রাখতে পারে, অনেকে মুখস্থ করে মুখস্থ রাখতে পারে। মুখস্থ রাখা মানে কি? মেমোরাইজ করা, মনে রাখতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওর পর্ব এতদূর ছিল। তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হবে না বইগুলোকে আরও খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। যদি কোনো প্রশ্নের উত্তর যদি না পারো বা হয়তো পরীক্ষায় এমন কোনো প্রশ্ন উত্তর দিয়েছে যেগুলোর উত্তর তোমরা খুঁজে পাচ্ছ না বা বলতে পারছো না, তো সেই প্রশ্নগুলো তুমি আমাদের এই ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে বা যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো। কমেন্ট করে প্রশ্ন করলে আমরা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। দেখো, আমরা তো ব্যস্ত থাকি, তাই কি না? তো সব সময় বললে তো আর উত্তর দিতে পারবো না। তো যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা তাহলে ভালো করে পরীক্ষা দেয়, কেমন? পরীক্ষা তো আর বেশি দেরি নেই। এটা হলো পার্ট 1, চ্যাপ্টার 1 দেওয়া হয়েছিল। তো তোমাদেরকে এখন যে পার্ট 2 এর ব্যবস্থা করতে হবে। পার্ট 2টা কী হবে? পার্ট 2টা হবে হচ্ছে চ্যাপ্টার 2 এর উপর। চ্যাপ্টার 2 এর যত এমসিকিউ আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ টাইপ এমসিকিউ, সেগুলো তোমাদেরকে একদম দিয়ে দেওয়া হবে। তো আর বেশি দেরি করে লাভ নেই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পড়া করো। আর হ্যাঁ, আর একটা বিষয় যেটা হচ্ছে বানান, যেগুলো যারা মিস্টেক করে, স্পেলিং মিস্টেক কিন্তু একটা বড় মিস্টেক। যদি তোমরা স্পেলিং মিস্টেক থেকে উদ্ধার হতে চাও, তো আমাদেরকে কমেন্ট করো কারা কারা স্পেলিং মিস্টেকের জন্য উদ্ধার হতে হবে। আমরা কিন্তু একটা বিশেষ চ্যানেল খোলার চেষ্টা করছি যাদের স্পেলিং মিস্টেকের বড় সমস্যা আছে, বানান ভুল করে ফেলো। সেটারও একটা বিকল্প পদ্ধতি আছে যাতে করে তোমরা বানানটার স্পেলিং মিস্টেক থেকে উদ্ধার পেতে পারো। আজকের ভিডিও এতদূর ছিল। তোমাদের কাছে অনুরোধ আবার করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। আর যারা করেছো সাবস্ক্রাইব, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা করে লাইক ঠুকে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন তারাও এই বিষয়ে জানতে পারে। চলো, আজকের ভিডিও এতদূরই থাক। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।